খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। গজা প্যাঁড়া নয়, পুরী থেকে আসছে মহাপ্রসাদ, কবে কোথায় বিলি, জানালেন শুভেন্দু। 26-এ 50-এর নিচে থাকবে বিজেপি, চ্যালেঞ্জ অভিষেকের। চুরি যায়নি জগন্নাথের মোদক, তদন্তে উঠে এলো বড় সত্যি, পুরোটা জানালেন ওড়িশার মন্ত্রী। মঞ্চে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন জগদীপ ধনখড়। 1 জুলাই সরকারি অফিসে হাফ ডে, কী কারণে ছুটি দিল নবান্ন? আগামী 2 মাসের মধ্যেই প্রবীণদের বাড়িতে চিঠি পাঠাবেন অভিষেক, কি লেখা থাকবে তাতে? প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলবেন, বিরাট ঘোষণা করল ইপিএফও। বিমানবন্দর আধিকারিকের সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী। ইরানে উধাও 100 কেজি ইউরেনিয়াম, 10টি পরমাণু বোমার রসদ, শঙ্কিত আমেরিকা। মেঘালয় হত্যাকাণ্ডে বড় আপডেট, এবার উদ্ধার বন্দুক, গুলি, কোথায়? অপারেশন সিন্ধু, ইরান থেকে সরানো হলো ভারতীয়দের, সব মিলিয়ে কতজনকে? দীঘার প্রসাদের পাল্টা পুরীর প্রসাদ, রথের দিন পুরী থেকেই প্রসাদ আসছে বাংলায়। 5 দিন ধরে চলবে এই প্রসাদ বিলি, জানিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রথের দিন তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে পুরীর এই প্রসাদ আসবে, দাবি করেছেন বিরোধী দলনেতা। রথের দিন ঠিক কখন কোথায় থাকবেন সেই কথাটাও জানিয়েছেন শুভেন্দু। বেলা 12টায় কলকাতায় থাকবেন তিনি, এরপর তিনি তমলুকে যাবেন। বেলা 3টে পুরী থেকে মহাপ্রসাদ আসছে। তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে আসবে পুরীর প্রসাদ, তবে তা গজা প্যাঁড়া নয়। এরপর তিনি বেলা 4টের সময় থাকবেন ইসকন মেচেদার রথযাত্রায়। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল নেতা তন্ময় ঘোষ বলেছেন, দেবতা নিয়ে এটা রাজনীতি করার ভিন্ন প্রচেষ্টা। জগন্নাথ দেবের ওপর যারা ভরসা করেন তাদের কাছে তিনি কোথায় অবস্থিত সেটা গুরুত্বপূর্ণ নয়, সেটা দীঘা হোক কিংবা পুরী। দীঘায় মন্দির উদ্বোধনের পর প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করছেন। একই দিনে আরও একটা মন্দির থেকে প্রসাদ এনে যেন বিভাজনের সৃষ্টি করছেন। এটা বাঙালি বিরোধী অবস্থান। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছতে শুরু করেছে। আর এর মধ্যেই এবার এর জন্য হিডকোর অর্থ বরাদ্দের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের দাবি, প্রসাদ বিলিতে 42 কোটি টাকা দিচ্ছে হিডকো। ফের অসুস্থ হয়ে পড়লেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। মঞ্চেই হঠাৎ অসুস্থ বোধ করলেন তিনি। বুধবার নৈনিতালের কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের স্বর্ণজয়ন্তী অনুষ্ঠানে এমন ঘটনা ঘটল। এর আগে বুকে ব্যথা নিয়ে অনেক দিন হাসপাতালে ভর্তি ছিলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল। জানা গিয়েছে, নৈনিতালের কুমায়ুন বিশ্ববিদ্যালয়ে এদিন স্বর্ণজয়ন্তী অনুষ্ঠান ছিল। সেখানেই আচমকা অসুস্থ হয়ে পড়লেন তিনি। অনুষ্ঠানের পর মঞ্চ থেকে নেমে আসলেন ধনখড়। সেই সময় বিশিষ্ট আসনে বসেছিলেন প্রাক্তন সাংসদ ও উত্তরাখণ্ড হাইকোর্টের আইনজীবী মহেন্দ্র সিং পাল। দুজনের কথা বলার মাঝেই অসুস্থ হয়ে পড়লেন উপরাষ্ট্রপতি। এরপর মহেন্দ্র সিং পালের কাঁধে হাত দিয়ে দ্রুত অনুষ্ঠান ছাড়লেন তিনি। দ্রুত মেডিকেল টিম তাকে সেবা করতে শুরু করল। খানিক সুস্থ হলেই তাকে নিয়ে যাওয়া হলো রাজভবনে। সেখানেই রাতে থাকবেন ধনখড়। আপাতত চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন 73 বছর বয়সী উপরাষ্ট্রপতি। ব্যথা বাড়লে রাত 2টো নাগাদ তাকে তড়িঘড়ি দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সময় দেখা করলেন তার সঙ্গে। আজ ফের অসুস্থ হয়ে পড়লেন উপরাষ্ট্রপতি। পুজোর আগেই প্রায় ডায়মন্ড হারবারে 76,000 প্রবীণ নাগরিকের কাছে পৌঁছাবে একটি বিশেষ চিঠি। সেই চিঠি পাঠাবেন স্বয়ং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন তিনি এই চিঠি পাঠাবেন, আর কীই বা লেখা থাকবে সেই চিঠিতে? বুধবার ডায়মন্ড হারবারের সভা থেকে বিজেপিকে বেনজির আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার জোরালো দাবি, বিজেপি বাংলার জন্য কতটা ক্ষতিকর এই চিঠি দেখলেই তা বুঝতে পারবেন প্রবীণরা। তিনি দৃঢ়তার সাথে বললেন, 2025 সালের দুর্গাপুজোর মধ্যেই এই চিঠির কপি 76,000 মানুষের বাড়িতে পাঠাবো। কেন এই চিঠি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তার সংসদীয় এলাকায় 76,000 প্রবীণ নাগরিককে শ্রদ্ধার্ঘ্য দিয়েছেন তিনি। আর ঠিক তারপরেই ইনকাম ট্যাক্স তাকে চিঠি পাঠিয়েছে। অভিষেক বললেন, একটা নয় 2টো চিঠি পাঠিয়েছে। 50 দিনের ব্যবধানে 2টো চিঠি পাঠানো হয়েছে।
কারণ গরিব মানুষের হাতে অর্থ তুলে দিতে সক্ষম হয়েছি, সেই কারণেই নোটিশ দিয়েছে। অভিষেকের হুঁশিয়ারি। এরপর তৃণমূল সাংসদ কড়া হুঁশিয়ারি দিলেন, এই চিঠির কপি তিনি 2 মাসের মধ্যে তার সংসদীয় এলাকার প্রবীণ নাগরিকদের বাড়ি বাড়ি পাঠাবেন। তিনি জোর দিয়ে বললেন, 2025 সালের দুর্গাপুজোর মধ্যেই এই চিঠির কপি 76,000 মানুষের বাড়িতে পাঠাবো। আমি আপনাদের পরিষেবা দিতে চাই, আর বিজেপি বাধা সৃষ্টি করছে। ওরা চায় কি করে আপনার টাকা গুজরাটে, উত্তরপ্রদেশে নিয়ে চলে যেতে পারে। বিজেপির প্রকৃত স্বরূপ আপনারা নিজেরা দেখুন। প্রভিডেন্ট ফান্ড নিয়ে এবার বিরাট এক ঘোষণা করলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্য। তার এই ঘোষণা বাস্তবে পরিণত হলে উপকৃত হবেন আপনার আমার মতো সাধারণ মানুষ। দ্রুত তহবিল থেকে টাকা তোলার প্রয়োজন হলে বর্তমান নিয়মের অধীনে অটো সেটেলমেন্ট হয় 1 লক্ষ টাকার। কি এই নতুন নিয়ম? ইপিএফওর নিয়ম অনুযায়ী 1 লাখ টাকা পর্যন্ত তোলার ক্ষেত্রে 3 দিনের মধ্যে অটো সেটেলমেন্ট মোডে টাকা পাওয়া যায়। আর এবার সেই সীমা বাড়িয়ে 5 লাখ টাকা করার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী। এই সিদ্ধান্ত নিঃসন্দেহে অসংখ্য মানুষের জন্য এক বড় স্বস্তি নিয়ে আসবে। সুবিধা কোথায়? ইপিএফও অ্যাকাউন্ট থেকে অগ্রিম টাকা তুলতে গেলে আগে 1 লক্ষ টাকার উপর টাকা তোলার ক্ষেত্রে অনেক রকম প্রক্রিয়ার সম্মুখীন হতে হতো। বর্তমানে 5 লাখ টাকা পর্যন্ত সেই প্রক্রিয়াকে আরও সহজ করা হয়েছে। অনলাইনে এই অগ্রিম টাকা তোলার ব্যবস্থা চালু হয়েছিল কোভিড মহামারীর সময়ে। পরবর্তীতে অসুস্থতা, শিক্ষা, বিয়ে ও বাড়ি কেনার জন্য অর্থের প্রয়োজন হলে প্রভিডেন্ট ফান্ড থেকে অটো সেটেলমেন্ট মোডে টাকা তোলা যায়। পরিসংখ্যান কি বলছে? কেন্দ্রীয় মন্ত্রী বললেন, 2024 অর্থবর্ষে 89,50,000-এর বেশি অ্যাপ্লিকেশন জমা পড়েছিল অগ্রিম তোলার জন্য। 2025 অর্থবর্ষে সেই সংখ্যা বৃদ্ধি পায় 161%। এই বছর 2,34,00,000 অ্যাপ্লিকেশন এসেছে ইপিএফওর কাছে। তিনি আরও বললেন, 2024 অর্থবর্ষে 31% অ্যাপ্লিকেশন অটো সেটেলমেন্ট হয়েছিল। অন্যদিকে 2025 অর্থবর্ষে অটো সেটেলমেন্টের পরিমাণ ছিল 59%। এই পরিসংখ্যানগুলি বলে দিচ্ছে যে এই সুবিধার চাহিদা কতটা বেড়েছে। 1 জুলাই চিকিৎসক দিবস। এই উপলক্ষে আগামী মঙ্গলবার 1 জুলাই 2টি ছাড়া রাজ্যের সমস্ত সরকারি দফতরে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার নবান্ন থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 1 জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মদিন। ওই দিন চিকিৎসক দিবস পালিত হয়। এই দিনটি রাজ্যে অর্ধদিবস ছুটি থাকে। এবছরও দিনটি পালন করা হবে। ওই দিন রাজ্য সরকারের অধীনস্থ 2টি বাদ দিয়ে সমস্ত দফতরে অর্ধদিবস ছুটি থাকবে, অর্থাৎ দুপুর 2টোয় ছুটি হয়ে যাবে। কলকাতার রেজিস্ট্রার অব অ্যাসিওরেন্সেসের দফতর এবং কালেক্টর অব স্ট্যাম্প রেভিনিউয়ের দফতর খোলা থাকবে। এছাড়া রাজ্য সরকারের অধীন সকল অফিস মঙ্গলবার অর্ধদিবস ছুটি থাকবে। এদিকে এই বিজ্ঞপ্তি জারি হতেই খুশির হাওয়া সরকারি কর্মচারীদের মধ্যে, কারণ 27শে জুন রথযাত্রা উপলক্ষে ছুটি, সেদিন শুক্রবার। এরপরে শনি, রবিবার ছুটি। এরপর 30শে জুন সোমবার অফিস থাকবে। পরের দিন মঙ্গলবার হাফ ডে ছুটি, অর্থাৎ শুক্রবার থেকেই ছুটির মেজাজে সরকারি কর্মচারীরা। প্রতি বছর বিভিন্নভাবে বিধানচন্দ্র রায়ের জন্মদিবস পালিত হয় পশ্চিমবঙ্গে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবিতে মাল্যদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্য পরীক্ষা শিবির ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। কলকাতার ছাড়াও জেলায় জেলায় নানা কর্মসূচি নেওয়া হয় সরকারি ও বেসরকারি তরফে। চিকিৎসকরাও ঘটা করে ওই দিনটা পালন করেন। প্রতিবারের মতো এবছরও চিকিৎসক দিবসে সরকার অর্ধদিবস ছুটি দিল। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। সেই ভোটে বিজেপি 50-এর নিচে আটকে যাবে বলে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের সাতগাছিয়ার শ্রীকৃষ্ণপুর বোরহানপুর স্কুল ফুটবল ময়দানে তাঁর নিঃশব্দ বিপ্লব 2025-এর উদ্বোধন হল। সেই মঞ্চ থেকে বিজেপিকে কার্যত ধুয়ে দিলেন ডায়মন্ড হারবারের সাংসদের দাবি, বিদ্বেষের রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি, তবে বাংলার মানুষ তা ধরে ফেলেছেন। এদিন সাতগাছিয়ার সভা থেকে সাংসদ হিসেবে নিজের কাজের রিপোর্ট কার্ড পেশ করে উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2014 থেকে 2025 পর্যন্ত সাংসদ হিসেবে তিনি কি কাজ করেছেন তা পুস্তিকা আকারে প্রকাশ করলেন এদিন। সেই মঞ্চ থেকেই বিজেপিকে তুলোধনা করলেন অভিষেক। সাতগাছিয়ার সভা থেকে অভিষেক অভিযোগ তুললেন, বিজেপি নেতারা ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স দিয়ে প্রতিনিয়ত তাঁকে আটকানোর চেষ্টা করেন।
বঙ্গ বিজেপির নেতাদের উদ্দেশ্যে অভিষেক বললেন, দিল্লির যে নেতাদের পাঞ্জাবি ধরে রাজনীতি করেন তাদের ক্ষমতা নেই আমাকে ভয় দেখিয়ে মেরুদণ্ড বিক্রি করাবে। আমরা বাংলার সুসন্তান, আমরা বশ্যতা স্বীকার করতে জানি না। আপনি যত ইডি সিবিআই ইনকাম ট্যাক্স লাগাবেন, আমরা লড়াইয়ের সংকল্পে তত দৃঢ় প্রতিজ্ঞ হব, উন্নয়ন তত ত্বরান্বিত হবে। এদিন সভামঞ্চ থেকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক। তিনি বললেন, 2021-এ বিজেপির চাকা 77-এ আটকে গিয়েছিল, 2026-এর ভোটে তা 50-এর নিচে থাকবে। অভিষেকের সংযোজন, দীঘার জগন্নাথ মন্দির মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উদ্বোধন হয়েছে বলে জগন্নাথ দেবকে নিয়েও রাজনীতি করছে বিজেপি। তার কথায় জয় শ্রীরাম বলে ভোট চাইতেন, অথচ অযোধ্যায় গোহারা হেরেছেন। দেখুন প্রভু রামের কি লীলা। রাম মন্দিরকে সামনে রেখে সারা দেশে ভোট চাইল, অবকি বার 400 পার বলল, 240-এ আটকে গেল। একই সঙ্গে লোকসভা ভোটের ফলাফল নিয়েও অভিষেক বললেন, আমি ডায়মন্ড হারবারে জেতায় কেস করেছে হাইকোর্টে। আগামী ভোটের আগে এখনও 4 বছর সময় আছে। নিজেদের মধ্যে ঠিক করো কে দাঁড়াবে এখানে। আমি কথা দিচ্ছি, 1 ভোট হলেও ব্যবধান বাড়াবো। মানুষের ওপর আমার আস্থা রয়েছে। গত ভোটে 7,10,000-এর বেশি ব্যবধানে জিতেছিলাম। 2029-এর ভোটে তা 8 লক্ষ করব। বিভিন্ন প্রকল্পে কেন্দ্র সরকারের বকেয়া আটকে রাখার বিষয়টিকে প্রতিশোধের রাজনীতি বলে তুলে ধরলেন অভিষেক। বাংলার মানুষ ভোটবাক্সে বিজেপিকে প্রত্যাখ্যান করায় দিল্লি থেকে একের পরে এক প্রকল্পের টাকা আটকে দেওয়া হয়েছে বলেও এদিন অভিযোগ করলেন ডায়মন্ড হারবারের সাংসদ। অভিষেকের বার্তা, মানুষের সঙ্গে প্রতিশোধের রাজনীতি চলে না। মানুষ চেয়েছে বলে কেউ প্রধানমন্ত্রী, কেউ সাংসদ, কেউ মুখ্যমন্ত্রী, কেউ বিধায়ক। মানুষ যদি চায় আকাশ ছোঁয়া দম্ভ চূর্ণ করে দিতে 10 সেকেন্ডও লাগবে না। নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে রানওয়ের মাঝখান থেকে মাজার সরানোর দাবিকে কেন্দ্র করে বিমানবন্দর আধিকারিকের সঙ্গে বৈঠকে বসলেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে এদিন 20 জন বিজেপি বিধায়কসহ দলীয় সদস্য ও সমর্থকরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বললেন, রানওয়ের মাঝখানে মাজার থাকার কারণে এয়ারপোর্টে 3টি রানওয়ে থাকা সত্ত্বেও মাত্র একটি দিয়ে বিমান ওঠানামা করতে পারছে। তার জোরালো দাবি, এয়ারপোর্টের জমি থেকে যত দ্রুত সম্ভব মাজারটিকে সরিয়ে নিয়ে এয়ারপোর্টের 3টি রানওয়েকে চালু করতে হবে। যদি এয়ারপোর্ট অথরিটি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে তিনি বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও জানালেন। গত সপ্তাহেই ইরানের 3টি পরমাণু কেন্দ্রে বিধ্বংসী বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করে সেগুলি ধ্বংস করেছে মার্কিন সরকার। আর এরপরে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সংবাদ মাধ্যমকে জানালেন যে ইরানের সঞ্চিত 400 কেজি ইউরেনিয়ামের ভাণ্ডার এখনও অধরা, যা দিয়ে 10টি পরমাণু বোমা বানিয়ে ফেলা যায় সহজেই। কেন এই ইউরেনিয়াম গুরুত্বপূর্ণ? ইরান যখনই নতুন পারমাণবিক চুক্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেয়, তখনই তাদের জন্য একটি জোরদার দর কষাকষির অস্ত্র হিসেবে উঠে আসে এই উধাও হয়ে যাওয়া 400 কেজি ইউরেনিয়াম। এটি ইরানের সামগ্রিক নিউক্লিয় সম্পদের 60%, আর পারমাণবিক অস্ত্র তৈরির জন্য এই মাত্রা 90% নিয়ে যাওয়া প্রয়োজন। ইউরেনিয়াম কি সরানো হয়েছে? এমন খবরও পাওয়া গিয়েছে যে মার্কিনী হামলার কয়েকদিন আগেই সম্ভবত ইরান তাদের দেশে মজুদ ইউরেনিয়াম সম্পদ অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা যদিও এই দাবি করেছেন সংবাদ মাধ্যমে। মার্কিনী হামলার আগে তোলা স্যাটেলাইট ছবিতে ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রের বাইরে 16টি ট্রাকের সারি দেখা গিয়েছে, যা পাহাড়ের ভিতর নির্মিত এবং বেশিরভাগ ক্ষেপণাস্ত্র হামলার জন্য অরক্ষিত বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ সেই সময়ই অনেকে মনে করেছিলেন যে ইরান তাদের গচ্ছিত সম্পদ অন্যত্র সরিয়ে ফেলছে গোপনে। আর এই কারণেই ইসরায়েল রবিবার ভোরে মার্কিন যুক্তরাষ্ট্রকে তার B-2 স্পিরিট বোমারু বিমান এবং GBU-37 বাংকার বাস্টার বোমা নিক্ষেপের অনুরোধ জানায়। হামলার পর কী অবস্থা? ফোর্দো, নাতানজ এবং ইস্ফাহান পরমাণু কেন্দ্রেই হামলা চালিয়েছিল মার্কিনী বোমারু বিমান। হামলার পরের স্যাটেলাইট ছবিতে 3টি জায়গাতেই উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি দেখা গিয়েছে, কিন্তু ট্রাকগুলিকে আর দেখা যায়নি। তবে এই ট্রাকগুলি কি অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছিল লুকোনো ইউরেনিয়ামের ভাণ্ডার? কিন্তু কোথায় তা স্থানান্তরিত হল তা এখনও স্পষ্ট হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এটি প্রাচীন রাজধানী ইস্ফাহানের কাছে অন্য একটি ভূগর্ভস্থ সংরক্ষণাগারে স্থানান্তরিত হয়েছিল। রবিবার ভোরে ইরানের 3 পরমাণু কেন্দ্রে হামলা চালালো মার্কিন যুক্তরাষ্ট্র, আর এর প্রত্যাঘাতে কাতার সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু জায়গায় মার্কিনী বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান।
আয়াতুল্লাহ খামেনেইর দেশের পাল্টা প্রত্যাঘাতের আশঙ্কায় নিউ ইয়র্ক ও ওয়াশিংটনের মতো বড় শহরগুলিতেও নিরাপত্তা ও সতর্কবার্তা জারি করা হলো। এরপরে যুদ্ধবিরতির ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনও তার লেশমাত্র দেখা যায়নি ইরান কিংবা ইসরায়েলে। যুদ্ধবিরতির পরেই ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। সোমবার থেকেই তুলকালাম পুরীর মন্দিরে। ঘটে গিয়েছে নাকি বিরাট চুরি। এমন ঘটনা নাকি অতীতে কখনো ঘটেনি। অজানা আশঙ্কায় ভয়ে কাঁপছিলেনও অনেকে। স্নানযাত্রার পর জ্বরে কাবু জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদিত ঔষধি লাড্ডু নাকি চুরি হয়ে গিয়েছে, এমন অভিযোগ করলেন বলরামের রক্ষী পূজারী হলধর দাস মহাপাত্র। তারপর বিষয়টি নিয়ে বিস্তর জলঘোলা হল। হলধর দাস মহাপাত্র শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের SJTA প্রধান প্রশাসকের কাছে একটি অভিযোগও করলেন। শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন এই বিষয়ে কোনো মন্তব্য করল না। PTI সূত্রে খবর, ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন মঙ্গলবার স্পষ্ট করে দিলেন, পুরীর জগন্নাথ মন্দির থেকে কোনো মোদক চুরি হয়নি। এই বিষয়ে মন্দিরের সেবায়েতদের থেকে একটি অভিযোগ আসে। বলা হল, ভগবানের উদ্দেশ্যে নিবেদনের জন্য রাজবৈদ্য প্রেরিত মোদক নাকি খোয়া গিয়েছে। মোট অর্পিত মোদকের মধ্যে 70টি পাওয়া যাচ্ছিল না বলে দাবি করা হল। রথযাত্রা উৎসবের আগে মন্দিরের দেবদেবীদের উদ্দেশ্যে নিবেদিত একটি এই জিনিস হারিয়ে যাওয়ার অভিযোগে শোরগোল পড়ে গেল। স্নানযাত্রার পর থেকে রথযাত্রা উৎসবের আগে পর্যন্ত রুদ্ধদ্বার থাকে শ্রীমন্দির। বলা হয়, স্নান করে জ্বরে ভোগেন জগন্নাথ দেব, বলভদ্র ও বোন সুভদ্রা। এই সময় রাজবৈদ্য ভগবানকে পথ্য হিসেবে ওই মোদক নিবেদন করেন। বিশ্বাস করা হয় মোদকগুলি বিশেষভাবে তৈরি, নির্দিষ্ট সংখ্যার। এই মোদকই চুরি যায় বলে অভিযোগ উঠল। তবে ওড়িশার আইনমন্ত্রী জানালেন, শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের SJTA প্রধান প্রশাসক অরবিন্দ পাধির দেওয়া তথ্য অনুসারে মন্দির থেকে কোনো মোদক চুরি হয়নি। বিতর্কের সূত্রপাত হয় যখন ভগবান বলভদ্রের রক্ষী হলধর দাস মহাপাত্র দাবি করেন, কড়া নিরাপত্তার অধীনে থাকা সত্ত্বেও 313টি মোদকের মধ্যে 70টি হারিয়ে যায়। তিনি মোদক চুরি যাওয়া এর পবিত্রতা নষ্ট হয়ে গিয়েছে বলে দাবি করলেন। তারপর লিখিত অভিযোগ দায়ের করে তদন্ত দাবি করলেন। বিতর্কটি সামনে আসার সঙ্গে সঙ্গে তৎপর হল ওড়িশা সরকার। মন্দির প্রশাসন বা SJTA তদন্ত করে এমন কোনো চুরি খুঁজে পেল না। বিশ্বাস করা হয় যে মোদক খাওয়ার পর দেবতারা আরোগ্য লাভ করেন। সেই জিনিস চুরি হয়ে যাওয়ায় শোরগোল পড়ে গেল পুরীতে। নানা রকম গুজব ও জল্পনাও রটতে শুরু করল। তবে আপাতত সেই জল্পনায় ইতিচিহ্ন পড়ল বলেই মনে করা হচ্ছে। ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশী খুনের ঘটনায় মঙ্গলবার বিকেলে ইন্দোরের একটি নদী থেকে একটি দেশি পিস্তল, 2টি ম্যাগাজিন এবং 2টি তাজা .3.2 ক্যালিবারের গুলি উদ্ধার করল মেঘালয় পুলিশের একটি দল। এই হত্যাকাণ্ডের 2 প্রধান অভিযুক্ত রাজের স্ত্রী সোনম রঘুবংশী এবং তার প্রেমিক রাজ কুশওয়াহা এই অপরাধে তাদের জড়িত থাকার কথা কার্যত স্বীকার করে নিয়েছে বলে খবর। তারপরই সামনে এলো এই চাঞ্চল্যকর আপডেট। কি বলছে পুলিশ? আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনার জেরে এই হত্যাকাণ্ডের পেছনে কী ধরনের পরিকল্পনা করা হয়েছিল সে সম্পর্কে আমরা অনেকটাই নিশ্চিত হতে পারছি। পূর্ব খাসি হিলসের পুলিশ সুপার বিবেক সিএম বললেন, আমরা সমস্ত প্রমাণ একত্রিত করে একটি জোরদার মামলা করছি। কারা গ্রেফতার হল? খুনের ঘটনায় এখনও পর্যন্ত 8 জনকে গ্রেফতার করেছে বিশেষ তদন্তকারী দল সিট। সোনম রাজ এবং আকাশ রাজপুত, বিশাল সিং চৌহান এবং আনন্দ কুর্মীকে আগেই গ্রেফতার করা হয়েছিল এবং বৃহস্পতিবার ফের আদালতে তোলা হতে পারে। প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হল ফ্ল্যাটের মালিক লোকেন্দ্র সিং তোমর, সম্পত্তি ব্যবসায়ী সিলোম জেমস এবং ইন্দোরের হীরাবাগ কলোনির বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষী বল্লা আহিরওয়ারকে। আগামীকাল তাদের প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। আরও নতুন তথ্য। মঙ্গলবার বিকেলে জেমসের দেওয়া লিডের উপর ভিত্তি করে কিছু সামগ্রী উদ্ধার করা হলো। এছাড়া জেমসের হুন্ডাই i10 গাড়ির ভিতর থেকে 50,000 টাকা লুকানো অবস্থায় পাওয়া যায়, যা তিনি রাজ কুশওয়াহার ল্যাপটপ ব্যাগ থেকে নিয়েছিলেন বলে অভিযোগ। সায়েম বললেন, ল্যাপটপের ব্যাগটি আগে পুড়ে গিয়েছিল, ল্যাপটপটি রাস্তার পাশে ফেলে দেওয়া হয়েছিল এবং এখনও নিখোঁজ রয়েছে। 8 অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার BNS একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে হত্যা, প্রমাণ লোপাট, অপরাধমূলক ষড়যন্ত্র এবং বেআইনি অস্ত্র ও গুলি রাখা সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সূত্রপাত। মেঘালয়ের হোমস্টে থেকে নিখোঁজ হওয়ার 1 সপ্তাহ পর গিরিখাত থেকে 29 বছরের রঘুবংশীর পচাগলা দেহ উদ্ধার হল। গত 11ই মে ইন্দোরে সোনমের সঙ্গে তার বিয়ে হয়েছিল
এবং 22শে মে মধুচন্দ্রিমার জন্য তারা মেঘালয়ের সোহরাতে চেরাপুঞ্জি পৌঁছাল। পরের দিন 23শে মে রাজাকে সোনম ওই সাওডং ভিউ পয়েন্টে নিয়ে যায় এবং 3 জন ভাড়াটে খুনি দিয়ে হত্যা করায় বলে অভিযোগ। সোনম ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। 2রা জুন জলপ্রপাতের পার্কিং লটের কাছে একটি গিরিখাত থেকে রাজার পচাগলা দেহ পাওয়া যায়।